সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি। আমিরুল ইসলাম কাগজি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ খান। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। দিনের গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ শুনি আলোচকের মুখ থেকে। আজও আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এটি বিশ্লেষণ শুনবো আমিরুল ইসলাম কাগজির মুখ থেকে। আমিরুল ইসলাম কাগজি, আপনি দেখেছেন যে গত দুদিন ধরে বাংলাদেশের হাই কমিশন, বিশেষ করে ভারতের ত্রিপুরায় উপ হাই কমিশনে হামলা হয়েছে এবং এর আগে 28 নভেম্বর কিন্তু কলকাতার ডেপুটি হাই কমিশনেও হামলা হয়েছে। সেখানে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই উগ্র হিন্দুত্ববাদী একটি চক্র, যারা আসলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বেড়ায় এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এবং এখানে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করে সনাতন ধর্মাবলম্বীদেরকে বিভিন্নভাবে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবার জন্য একটা অপতৎপরতা চলছে এবং তারা দাবি করছে যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপরে নানানভাবে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে এবং তারা এখানে ভালো নেই। এই অভিযোগ তুলে গতকালকে যে ত্রিপুরার উপ হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং হাই কমিশনে কিন্তু যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও এক ধরনের অনিরাপত্তার মধ্যে আছেন। যদিও হাই কমিশনের সবগুলো উপ হাই কমিশনে হামলার ঘটনায় দিল্লি ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এর কড়া সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে এ ধরনের হামলা কূটনৈতিক সম্পর্কের যে ভিয়েনা সনদ সেটি লঙ্ঘন, স্পষ্টত লঙ্ঘন, এরকম প্রতিবাদ করা হয়েছে। এবং বর্তমানে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের গত কয়েকদিন ধরে যে হস্তক্ষেপের নগ্ন চেষ্টা এবং ভারতীয় গণমাধ্যমের যে অপপ্রচার, তার জবাব অবশ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং বাংলাদেশে কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল ছাত্রছাত্রীরা, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক শিষ্টাচারের মধ্য থেকেই কিন্তু ভারতের এ ধরনের কর্মকাণ্ডের জবাব দিয়ে যাচ্ছে। যদিও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই বলেছেন যে এখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি, কিন্তু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এ ধরনের আহ্বান জানানো এক ধরনের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এক প্রকার প্রচ্ছন্ন হুমকি কিনা বা কারোর পক্ষপাতমূলক আচরণ দেখছেন কিনা এর মধ্যে? ধন্যবাদ সাইদ খান, ধন্যবাদ আমাদের চ্যানেল জেড এর দর্শকদের। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের অন্তত 3টা জায়গায় হামলা হয়েছে। একটা হচ্ছে কলকাতার ডেপুটি হাই কমিশনার অফিসে, আগরতলায় সহকারী হাই কমিশন অফিসে এবং মুম্বাইতে ওখানে চারিপাশে বিক্ষোভ মিছিল হয়েছে, কিন্তু ওই জায়গায় হামলা হয়নি। আচ্ছা, এই হামলাগুলো আমরা যখন কোনো জায়গায় দূতাবাস কিংবা হাই কমিশন অফিস থাকে সেইটা কিন্তু বাংলাদেশের পতাকা এবং ওই জায়গাটা পুরাটাই হচ্ছে বাংলাদেশের টেরিটরি। ওখানে বাংলাদেশের আইন কানুন যা আছে সেইটাই ওখানে ইমপ্লিমেন্ট করা হবে এবং এইটা যে দেশে থাকবে তার নিরাপত্তা দেওয়ার সার্বিক দায় দায়িত্ব হচ্ছে সেই দেশের স্বাগতিক রাষ্ট্রের। এটা ভিয়েনা কনভেনশন অনুযায়ী আসলে। আচ্ছা, সেই জায়গায় আমরা ত্রিপুরার যে ঘটনাটা ঘটেছে এটা তো ন্যাক্কারজনক একেবারেই। তারা ও চারিপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আছে, এটাকে ভেদ করে যে উগ্র হিন্দুত্ববাদী যে সংঘর্ষ, যে হিন্দু সংগঠন একটা তৈরি করেছে তারা, সেখানে তারা যে হামলা করেছে। আচ্ছা, এই হামলাটা খুব ভালোভাবেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দমন করতে পারত, কিন্তু তাদের শৈথিল্য দেখা গেছে এই ক্ষেত্রে। তাহলে আমরা তো, মমতা ব্যানার্জি দাবি করেছে যে বাংলাদেশে তাদের নাকি ভারতীয় মানে সম্প্রদায় রয়েছে, ভারতীয় নাগরিকের উপরে হামলা হচ্ছে। তো এখন কৃষ্ণ প্রভু যে ব্রহ্মচারী, সে কি ভারতীয় নাগরিক? তাহলে ভারতীয় নাগরিক হলে তো তাকে নিয়ে যেতে পারে। ভারতীয় নাগরিক হিসাবে কি তাকে এখানে বিচার করা হচ্ছে? সে
গতকালকে তাদের যে রাজ্যসভা বিধানসভার যে অধিবেশন চলছিল, সেই বিধানসভার অধিবেশনেই কিন্তু এই কথাগুলো বলেছেন এবং উচ্চকণ্ঠেই বলেছেন যে বাংলাদেশে এখন সংখ্যালঘু সম্প্রদায়, তারা যেটা বলে থাকে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং স্পষ্ট করে বলছে যে ভারতীয় নাগরিকদের উপরে হামলা হচ্ছে। এটা কি ধরনের কথা? তাহলে বাংলাদেশে কি ভারতীয় নাগরিক রয়েছে? এখানে ভারতীয় নাগরিকদের তো বসবাস করার কোনো সুযোগ আছে, বা তারা কি এখানে মানে কোন রকম সুযোগ সুবিধা আছে? কোনো হতেই পারে না। আর যারা থাকতে পারে টুরিস্ট হিসেবে, সেটা টুরিস্ট হিসেবে থাকতে পারে, তারপরে কাজের ক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিট নিয়ে এসেও এখানে কাজ করতে পারে, এটা তো আছে, থাকতে পারে। কিন্তু যাকে নিয়ে এত কথা হচ্ছে, সেই ব্রহ্মচারী কৃষ্ণদাস ব্রহ্মচারী, সে তো একটি সুনির্দিষ্ট মামলার একজন আসামি। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, সে কিন্তু একটা সুনির্দিষ্ট মামলা, মানে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তার এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তাদের একটা, মানে আমরা সবসময় বলে থাকি যে ছাত্রলীগ যুবলীগের যে তাদের এই কভারে এই কাজগুলো করে যাচ্ছে, তাদের হামলায় কিন্তু এই যে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়েছে এবং নির্মমভাবে। এই ঘটনাগুলো ঘটার পরও মমতা ব্যানার্জি বলতে চাচ্ছে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ, মানে মোতায়েন করা হোক, জাতিসংঘ বাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হোক। কিন্তু আমরাই তো দাবি তুলব যে আমাদের হাই কমিশন অফিসগুলো সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাহলে আমরা জাতিসংঘ নিরাপত্তা শান্তিরক্ষী বাহিনীকে নিয়োগ করতে বলবো আমাদের এই সমস্ত হাই কমিশন অফিসকে নিরাপদ রাখার জন্য। সেখানে উল্টা মানে একটা ট্রাম্প কার্ড ছেড়ে দিল মমতা ব্যানার্জি, যেটা সে মানে প্রতিনিয়ত করে থাকে। এবং এতদিন সে চুপ ছিল। এখন কাগজে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে পতিত শেখ হাসিনা সরকারের যে বিভিন্ন আমলা এবং বেশ কিছু মন্ত্রী এবং তার পতিত আওয়ামী লীগের অনেক নেতারা কিন্তু এই আসাম, ত্রিপুরা এবং কলকাতায় পালিয়ে আছে, এবং এ সকল এই এলাকাগুলোতেই কিন্তু এই হাই কমিশন ঘিরে নানান ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে। এখন এটি কি আসলে ভারত কৌশলে আওয়ামী লীগের লোকদেরকে ওখানে নিরাপত্তা দিয়ে তাদেরকে দিয়ে বাংলাদেশের হাই কমিশন এবং বাংলাদেশের পতাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে? এটি তো কুমিল্লার আওয়ামী লীগের সবচেয়ে প্রতাপশালী নেতাকে বাহার এবং তার মেয়ে, দুইজনই কিন্তু এখন ত্রিপুরায়, তারা এই পথ দিয়েই কিন্তু ভারতের সীমান্ত পার হয়ে ওপারে চলে গেছে। এটা পত্র পত্রিকার খবর। তাহলে বাহারের অবস্থা, তারপরে ওই যে নারায়ণগঞ্জের যে শামীম ওসমান, তার বিশাল যে লর্ড বহর, সে তাদেরকেও নিয়েও কিন্তু এই ত্রিপুরা এই পথ দিয়েই তারা পাড়ি দিয়েছে। তাহলে তাদের এই যে এখানে বাংলাদেশে সবচেয়ে যাদেরকে বলা হয় টেরোরিস্ট, যারা সন্ত্রাসী, যারা মানে আওয়ামী লীগের ক্যাডার তৈরি করে এবং নিজেরাই সশস্ত্র ক্যাডার, এরা তো এখন বাংলাদেশ থেকে যে একেবারে সবাই এই সীমান্তগুলোতে অবস্থান করছে। একদিকে ত্রিপুরা খুব তাদের ভালো জায়গায়, আগরতলা ভালো জায়গা, এই জায়গায় যে তারা সুন্দর খুব নিরাপদ অবস্থানে থেকে আমাদের যে সহকারী হাই কমিশনার অফিস, রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। একইভাবে ভারতে কলকাতায় যে ডেপুটি হাই কমিশন অফিস, হ্যাঁ, কেননা শেখ হাসিনার সহযোগী বন্ধুকে মোদী সরকার, এবং যে কারণে মমতা ব্যানার্জি মোদীর বিরোধিতা করলেও এই জায়গায় এসে কিন্তু একমত প্রকাশ করছে যে যদি কেন্দ্র থেকে যে ব্যবস্থা নেওয়া হবে, বাংলাদেশের বর্তমান যে সরকার আছে এই সরকারের বিরুদ্ধে যা যা করার দরকার সে ব্যাপারে যদি মোদী সরকার কোনো ব্যবস্থা নেয়, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করবে হচ্ছে মমতা ব্যানার্জি। এবং এটা তার ওপেন পার্লামেন্টে বসেই তার এই বক্তৃতা দিয়েছেন উনি। তাহলে মানে একটা মাধ্যমে কি ভারত রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রের মুখোমুখি করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, একদম মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। যে কিছুক্ষণ আগেও আমাদের এখানে খবর আসছে যে ত্রিপুরায় যে সমস্ত পর্যটন হোটেলগুলো আছে, কলকাতাতেও যেগুলো আছে, সেখানে নাকি তারা বাংলাদেশিদের জন্য যে সমস্ত ভিসা দেওয়া হতো এবং তাদের যে বুকিং তারা দিবে না, তারা ওখানে যে থাকতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, তাদের খাওয়া দাওয়ার সার্ভিস বন্ধ করে দিবে। তাহলে দিলে দিক যে, তাহলে একেবারে সরাসরি যদি আসতে চায় আসুক। তো পরিষ্কার করে আমাদের এই যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কিন্তু বলে দিয়েছেন যে এটা কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ না, এটা হচ্ছে জুলাই আন্দোলনের তরুণ, মানে এক ঝাঁক তরুণ নির্ভীকের বাংলাদেশ এটা, এবং তারাই এই বাংলাদেশকে রক্ষা করবে।
এই মানে দৃঢ়তা, এই প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছে আমাদের এই সরকারের, এবং এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু নিজে বলে দিয়েছেন যে বাংলাদেশ রক্ষা করবে বাংলাদেশের জনগণ। এবং একদল যে তরুণ উদীয়মান যে সম্ভাবনাময় যে তরুণ গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কিন্তু এখন একেবারে অত্যন্ত সচেতন, যে তারা জানে ভারতের সঙ্গে আমাদের আচরণটা কিরকম হতে পারে, ভারত কিরকম আচরণ এই যাবৎ আমাদের সাথে করে এসেছে। এটা একটা রিভার্স পর্যায়ে চলে গেছে। আগে ছিল দাসত্বের একটা অবস্থা, এবং বলা হয়ে থাকে যে ভারত সবসময় দাদাগিরি করে গেছে আমাদের এখানে। বিগত সরকার বিশেষ করে গত 16-17 বছর ধরে একটা দাদাগিরি তাদের সবসময় সুপ্রিমেসি কাজ করেছে। এখন যে মুহূর্তে ডক্টর ইউনূসের যে সরকার গঠিত হওয়ার পরেই উনি কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে 8ই আগস্ট যখন তিনি শপথ নেন তার আগেই ফ্রান্সে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন, যদি এইভাবে বাংলাদেশকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ভারত সরকার মদত দেয়, তাহলে তার 7 সিস্টারও কিন্তু শান্তিতে থাকতে পারবে না। 7 সিস্টারে এখনো পর্যন্ত যে সমস্ত পণ্য সামগ্রী যায় তা কিন্তু বাংলাদেশ থেকেই যায়। এই যে ছাপাখানা, বিশেষ করে যদি আপনি ধরেন আগরতলা বা এই যে মানে ত্রিপুরা রাজ্যের যত বইপত্র ছাপা হয় তা কিন্তু বাংলা বাজার থেকেই ছেপে তারপর তাদের কাছে দেওয়া হয়। এখনো পর্যন্ত আগরতলায় যে সমস্ত পণ্য সামগ্রী যায়, খাদ্য পণ্য টন্য যাওয়া যায়, সেটা আপনার চট্টগ্রামে তাদের জন্য বন্দরে, চট্টগ্রাম বন্দরে একটা আলাদা জেটি করে দেওয়া হয়েছে, যে জেটিতে কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা হচ্ছে ইন্ডিয়ান নিয়ন্ত্রণ। ওখান থেকে তারা এই যে একটা শুভপুর, যেখানে একটা সেতু করা হয়েছে আমাদের ফেনী নদীর উপর দিয়ে, খাগড়াছড়ি রামগড় থেকে ওপারে চলে গেছে ভারতের। তাই এইটা পুরাটাই করা হয়েছে কিন্তু ভারতকে সুবিধা দেওয়ার জন্য, এবং সেটা করেছে শেখ হাসিনা 150 কোটি টাকা ব্যয় করে কিন্তু এই কাজটা করে দেওয়া হয়েছে। তাই এই সব সুযোগ সুবিধা ভারতকে দিয়ে আসছে বিগত দিনে। এখন যদি তারা আমাদের সাথে এই ধরনের খারাপ আচরণ করতে থাকে, তাহলে সরকারকে উচিত হবে যে এই সমস্ত সুবিধাগুলো বন্ধ করে দেওয়া। এতদিন যে সমস্ত ট্রানজিট দেওয়া হয়েছিল, বিনা পয়সায় ট্রানজিট দেওয়া হয়েছে, সেই ট্রানজিটগুলো এখন বন্ধ করে দেওয়া। তাহলে তখন বুঝতে পারবে যে বাংলাদেশের জনগণ এখন ভারতের সঙ্গে দুইটি স্বাধীন রাষ্ট্র যেভাবে একে অপরের সাথে আচরণ করতে পারে, চোখে চোখ রেখে আচরণ করবে, চোখে চোখ রেখেই কথা বলবে। মূলত ভারত এবং বাংলাদেশ দুইটাই স্বাধীন রাষ্ট্র, এখানে কেউ কিন্তু কারোর সাথে কারো দাবিদার নতজানু হওয়ার কোনো সুযোগ নেই। এইটাই করতে হবে। আর আমরা সবসময় কিন্তু বন্ধু বদলানো যায়, সবকিছু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী কখনো বদলানো যায় না। যেহেতু আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, বড় রাষ্ট্র, ভৌগোলিকভাবে তারা, কিন্তু এই রাষ্ট্রটা যদি আমাদের সাথে খারাপ আচরণ করতে থাকে, দাদাগিরি বারবার দাদাগিরি ফলা দিতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশকেই এখন সময় এসেছে তাদেরকেও, বাংলাদেশকেও কিন্তু ওইভাবে চিন্তা করে এগুতে হবে। না, প্রতিবেশী হিসেবে তো প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে, প্রভুর মতো আচরণ করা চলবে না। এবং বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভারতের পায়ে পা পাড়া দিতে চাচ্ছে না, প্রতিবেশীর কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করছে। এবং আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব উপদেষ্টারাই কিন্তু ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করেই এগিয়ে চলছিল। কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত যে হামলা আমাদের উপ হাইকমিশন বা সহকারী হাইকমিশন অফিসগুলোতে, সে হামলা অপ্রত্যাশিত। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন আগরতলার হামলা পূর্ব পরিকল্পিত। এই পূর্ব পরিকল্পনা আসলে কেমন হতে পারে, আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? পররাষ্ট্র উপদেষ্টা তো অমূলক বলেননি, নিশ্চয়ই ওনার কাছে উপাত্ত এবং যথেষ্ট প্রমাণাদি রয়েছে। অমূলক নয়, তৌহিদ হোসেন সাহেব কিন্তু একজন দক্ষ ডিপ্লোম্যাট। তিনি দীর্ঘদিন ধরে এই পররাষ্ট্র পেশাদার কূটনীতিক বলতে হবে, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। এই ভৌগোলিকভাবে যদি বলি আমরা, ভূ রাজনীতি সম্পর্কেও কিন্তু তিনি যথেষ্ট জ্ঞান রাখেন। তো এখানে পূর্ব পরিকল্পিত কথাটা কিন্তু সঠিক অর্থেই কিন্তু বলেছেন। ওই যে কথাটা আমি একটু আগেই বলতে চাচ্ছিলাম, এখান থেকে যে আওয়ামী লীগের পতিত যে সরকার শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে শুধু তিনি একা চলে গেছেন, বাকিরা কোথায় আছে? বাকিরা কিন্তু এখনো পর্যন্ত কয়েকজন মাত্র গ্রেপ্তার হয়েছেন। বাকিরা তাহলে নিশ্চিতভাবে এই যে পুলিশ বাহিনী বা যে কোনো মানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে থাকতে তো পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ পেট মোটা গেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন মানে সীমান্ত পাড়িয়ে দিতে চাচ্ছে, তখন তাদের নিরাপদে প্রথম দিকে হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু এরপরে তো নির্বিঘ্নে তারা চলে গেছে, না হলে তারা থাকতো। তাই এই গোষ্ঠীটা কোথায় আছে এখন? এরাই তো এখন এই বাইরে যতগুলো কাজ হচ্ছে,
এটা তারা পরিকল্পনা করেই তাদের যত রকম মানে সাহায্য সহযোগিতা করার দরকার মোদী সরকার সেই কাজগুলো করছে। এবং আরেকটা জিনিস আমিনুল ইসলাম কাগজি, এই কারণে পরিকল্পিতভাবে যে আওয়ামী লীগের যে নেতারা পালিয়ে গেছে তারা কিন্তু বৈধ পথে কেউই যায়নি, তার মানে তারা ভিসা নিয়ে যায়নি। এই অবৈধ অভিবাসীদেরকে দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের সহায়ক শক্তি হিসেবে ভারত সরকার যেভাবে কাজ করছে, এটি তো একেবারেই মানে অন্যায়। আমি আপনাকে তার আগেই একটা ক্লু দেই, সেটা হচ্ছে তিব্বতে যখন আন্দোলন সংগ্রামের মুখে দালাই লামা পালিয়ে গেল এবং দিল্লিতে যে অবস্থান করছেন, তারও কোনো ভিসা নেই। গত ৬০-৬৩ বছর ধরে কিন্তু এখন তিনি দিল্লিতেই আছেন এবং ভারত সরকার মনে করে এই দালাই লামাকে কোনো না কোনো এক সময় ওই তিব্বতে আবার পাঠাবে এবং পাঠানোর সেই আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে, কিন্তু সেই মানে সেটা পারবে কিনা সেই সুযোগটা এখনো পর্যন্ত হয়নি। এখন নতুন করে যেটা হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনাকেও কিন্তু ওই একইভাবে বাংলাদেশে যাতে আবার পুনর্বাসিত করা যায় এবং এখানে সরকার প্রধান হিসাবে দেওয়া যায়, এই কারণে যত অবৈধ অভিবাসী ওখানে আছে তাদেরকে এখন নার্সিং করতেছে। সেক্ষেত্রে আমিনুল ইসলাম কাগজি, আমরা কি বলতে পারি যে ওই অবৈধ অভিবাসী যারা, তারা তো এক ধরনের সন্ত্রাস ষড়যন্ত্র করছে এবং এই আওয়ামী বিচ্ছিন্নতাবাদী, এদেরকে আমরা আওয়ামী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হিসেবে বলতে পারি কিনা? হ্যাঁ, এটা তো বিচ্ছিন্নতাবাদী এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা এখন রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের সহায়তায় ষড়যন্ত্র করছে, তাহলে তারা তো বিচ্ছিন্নতাবাদী একটি সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। এবং তাদের ব্যাপারে সরকারকে এখনই মানে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্তের কথা ভারতের সরকারকে জানিয়ে দিতে হবে যে আমাদের এত মানে নেতা কর্মী, মানে বিশেষ করে নাগরিক, এখন তো বলতে হবে যে আওয়ামী লীগ করে এই এত নাগরিকের তালিকা তাদের কাছে পাঠিয়ে দিলে হয়ে গেল যে এরা ফেরত পাঠান। একটা কথা কিন্তু বিচ্ছিন্নতাবাদী হিসেবে তাদেরকে আখ্যা দিয়ে এটি তো ইন্টারপোলের মাধ্যমেও তাদেরকে গ্রেফতারের ওয়ারেন্ট দিতে পারে এবং দিতেই হবে। কিন্তু চিফ অ্যাডভাইজার কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের যেহেতু আদালতের মানে বিচার কার্য শুরু হয়ে গেছে, শেখ হাসিনাকেও পাঠাতে হবে, যেহেতু আমাদের সাথে তাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, অতএব পাঠাতে হবে এবং এই বিচ্ছিন্নতাবাদী সবাইকেই আসলে ফেরত দিতে হবে এবং এরা আসলে সন্ত্রাসী, এরা স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি এই মুহূর্তে। ধন্যবাদ আমিনুল ইসলাম কাগজি। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের দোসর যারা ভারতে বসে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রে ভারত সরকারের যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখবার কথা ছিল, সেখান থেকে সরে গিয়ে তারা সেই বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতকে শক্তিশালী করে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করানোর অপতৎপরতা চালাচ্ছেন। নিশ্চয়ই বাংলাদেশ রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ধরে এনে বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, যাতে ভবিষ্যতে আর কোনোদিন কেউ কোনো স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে, বিশেষ করে স্বাধীন বাংলাদেশের এই লাল সবুজের পতাকার বিরুদ্ধে অবস্থান নিতে না পারে। সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।